রোমান রেন্স কি সিএম পাঙ্কের জন্য গত রতে এত ভালো একটা প্রোমো ডেলিভার করতে পেরেছে? ট্রিপল এইচ কি খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে যেতে চলেছে? ব্রক লেসনারের রাসেলমেনিয়া অপোনেন্ট কে হতে পারে? আর ব্রন ব্রিকারকে রয়্যাল রাম্বলে যে মিস্ট্রি মার্কসম্যান অ্যাটাক করেছিল তার আইডেন্টিটি কি রিভিল হয়ে গেছে? তো এইসব বিষয়ে কথা হবে এই ভিডিওতে, তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে কথা বলা যাক সেই মিস্ট্রি মার্কসম্যানের বা সেই কালো হুডি পরা মানুষের, যে কিনা রয়্যাল রাম্বলে ব্রন ব্রিকারকে অ্যাটাক করে। ব্রন ব্রিকার সবার প্রথমেই রয়্যাল রাম্বল ম্যাচ থেকে এলিমিনেট হয়ে গেছিল। তো এই মুখোশের আড়ালে কে ছিল সেই নিয়ে তো এই চ্যানেলেও আমি কথা বলেছি, যেখানে অনেক নাম উঠে আসছে। কেউ বলছে অস্টিন থিওরি ছিল, কেউ বলছে অ্যাডাম পিয়ার্স ছিল, কেউ বলছে লোগান পল ছিল, আবার কেউ কেউ বলছে যে লোগান পলের দাদা জেক পলও হতে পারে। এইটা তো এরকম অনেক নামই উঠে এসেছে, যেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। কিন্তু রিসেন্টলি হাই স্পট পডকাস্ট মানে এইচএসপি এক্সক্লুসিভ একটা রিপোর্ট দিয়েছে, যেখান থেকে জানা যাচ্ছে যে মুখোশের পেছনে আসলে গ্রেসন ওয়ালার ছিল। মানে তারা দাবি করছে এই মুখোশের পেছনে রয়্যাল রাম্বলে অ্যাকচুয়ালি গ্রেসন ওয়ালার ছিল। এবার এখানে একটা বোঝার ব্যাপার আছে, সেটা দেখো। যেমন আমি তোমাদের এর আগেও বলেছি যে ডাব্লিউডাব্লিউ এই ধরনের যখন কোনো মিস্ট্রি স্টোরি লাইন শুরু করে আর কি, যখন এরকম মুখোশ পরা কেউ আসে, তখন এইটা একদমই শিওর হয়ে বলা যায় না যে যে মুখোশ পরে প্রথম দিন এসেছে সেই মুখোশের পেছন থেকে রিভিল হবে বলে। যেমন অস্টিন থিওরির কেসটাই যদি আমরা দেখে নিই, যেখানে অস্টিন থিওরি মুখোশের পেছন থেকে একদিন রিভিল হয়েছিল, কিন্তু তার আগে আরেকজনও ছিল যে কিনা মানে যাকে কিনা অনেকে মন্টেস ফোর্ড মনে করছিল, সেও কিন্তু যখন ওই মুখোশ পরে আর কি সে সবাইকে অ্যাটাক করছিল, তখন তার রোলটা প্লে করেছে। মানে যখন আর কি তার আইডেন্টিটি রিভিল হয় না, তখন সেখানে ডাব্লিউডাব্লিউ অনেক প্রক্সি ব্যবহার করে থাকে। মানে হয়তো যাকে ডাব্লিউডাব্লিউ রিভিল করবে না তাকেই ডাব্লিউডাব্লিউ ব্যবহার করে থাকে, যাতে ফ্যান্সদের মধ্যে একটা মানে উত্তেজনা সবসময় বজায় থাকে যে অ্যাকচুয়ালি এর পেছনে কে হতে পারে সেইটা নিয়ে। তো এই কারণে এই রিপোর্টটা যেটা দাবি করছে সেটা হচ্ছে সেথ রলিন্স যেহেতু সৌদি আরেবিয়াতে যেতে পারেনি, বা তার পক্ষে সৌদি আরেবিয়ায় সেই সময় উপস্থিত থাকা সম্ভব ছিল না, তাই ডাব্লিউডাব্লিউ রয়্যাল রাম্বলে যাকে মুখোশের আড়ালে রেখেছিল বা যে এসে ব্রন ব্রেকারকে অ্যাটাক করেছিল সে ছিল গ্রেসন ওয়ালার। এবার এইটা শিওর না যে তাকে ডাব্লিউডাব্লিউ প্রক্সি হিসেবে ব্যবহার করছে। মানে যেমন ধরে নাও যে আলটিমেটলি ডাব্লিউডাব্লিউ সেই মুখোশের পেছন থেকে সেথ রলিন্সকে রিভিল করবে, কিন্তু যেহেতু সেথ রলিন্স সৌদি আরেবিয়াতে উপস্থিত ছিল না রয়্যাল রাম্বলের সময়, তাই গ্রেসন ওয়ালারকে ব্যবহার করা হয়েছে। আর গ্রেসন ওয়ালার সেদিন ব্রন ব্রেকারকে অ্যাটাক করে দিয়েছে, কিন্তু আলটিমেটলি যখন রিভিল হবে তখন সেটা সেথ রলিন্স বা অন্য কেউই হবে, যে কিনা মানে রিভিল হবে অ্যাজ আ মিস্ট্রি অ্যাটাকার বা মিস্ট্রি মাস্কম্যান। কিন্তু সেদিন যেহেতু ছিল না, তাই প্রক্সি হিসেবে গ্রেসন ওয়ালারকে ব্যবহার করা হয়েছে। এইটা একটা ওয়ে হতে পারে। আর যদি একান্ত গ্রেসন ওয়ালারকে মিস্ট্রি মাস্কম্যান হিসেবে আনতে হয়, তাকে যদি স্টোরি লাইনে ইনক্লুড করতে হয়, তাহলে সেটাও সম্ভব হতে পারে। যেখানে হয়তো আমরা দেখবো যে যেহেতু অস্টিন থিওরি আর কি ভিশন জয়েন করেছে, তাই যেহেতু অস্টিন থিওরির সাথে গ্রেসন ওয়ালারের এখন একটা দ্বন্দ্ব চলছে, আর তারা ফর্মের ট্যাগ টিম পার্টনার ছিল, এখন গ্রেসন ওয়ালারের সাথে অস্টিন থিওরির খুব একটা বন্যা, সে কারণে অস্টিন থিওরির বিরুদ্ধে গ্রেসন ওয়ালারকে সেথ রলিন্স হয়তো নিজের টিমে নিয়ে নিয়েছে, আর গ্রেসন ওয়ালার এখন সেথ রলিন্সের হয়ে কাজ করছে। এটাও আমরা দেখতে পেতে পারি, এটাও সম্ভাবনা আছে। মানে গ্রেসন ওয়ালার আলটিমেটলি রিভিল হতেও পারে বা নাও হতে পারে, কিন্তু রয়্যাল রাম্বলে যে ব্রন ব্রেকারকে অ্যাটাক করেছিল মুখোশ পরে বা সে কালো হুডি পরে, সেটা গ্রেসন ওয়ালারই ছিল অ্যাকর্ডিং টু হাই স্পট পডকাস্ট। এবার দেখা যাক যে আলটিমেটলি ডাব্লিউডাব্লিউ রিভিল কাকে করে। কিন্তু যদি গ্রেসন ওয়ালারকে একান্ত এই স্টোরি লাইনে ইনক্লুড করতে হয়, তাহলে সেটা ডাব্লিউডাব্লিউ কীভাবে করবে সেটা একটু দেখার বিষয় আছে। কারণ বর্তমানে তো গ্রেসন ওয়ালার নিউডের সাথে আছে, নিউডের সাথে আমরা তাকে দেখতে পাই, তো তাকে নিউডে থেকে বের করে আবার এই স্টোরি লাইনে ইনভলভ করবে কিনা সেটা একটা দেখার বিষয় আছে। কিন্তু হ্যাঁ, পজিটিভ নিউজ হচ্ছে এইটা যে বরাবরই অস্টিন থিওরির থেকে গ্রেসন ওয়ালারকেই ট্রিপল এইচ বেশি পছন্দ করেছে। আর যেহেতু এই মুহূর্তে ট্রিপল এইচ ক্রিয়েটিভ কন্ট্রোলের হেড, তাই যদি ট্রিপল এইচ চায় যে গ্রেসন ওয়ালারকেও মানে একটা ভালো স্পটে রাখবে, গ্রেসন ওয়ালারকেও স্টোরি লাইনে ইনক্লুড করবে, তাহলে ট্রিপল এইচ সেটা করতেই পারে, তাতে কোনো অসম্ভব কিছু নয়। তো আলটিমেটলি এটাই হলো নিউজ যে রয়্যাল রাম্বলে আমরা যাকে অ্যাটাক করতে দেখেছিলাম সেটা গ্রেসন ওয়ালার ছিল, কিন্তু সেই মুখোশের পেছন থেকে আলটিমেটলি গ্রেসন ওয়ালারই রিভিল হবে কিনা সেটা এখনো প্রশ্নচিহ্নের মুখে। এবার ট্রিপল এইচ এর কথা যখন উঠলোই, তখন আমি জানি যে তোমাদের মধ্যে অনেকে এরকম আছে যাদের ট্রিপল এইচ এর বুকিং খুব ভালো লাগে, যাদের হয়তো ভিন্স ম্যাকম্যানের বুকিং অতটা ভালো লাগতো না, তাই ট্রিপল এইচ আসার পর তাদের ডাব্লিউডাব্লিউ দেখতে খুব ভালো লাগছে। আবার এরকমও একদল আছে যাদের ট্রিপল এইচ এর বুকিং একদমই ভালো লাগে না, বা যারা ট্রিপল এইচকে খুব একটা পছন্দ করো না অ্যাজ আ বুকার। তো তাদের সবার উদ্দেশ্যে একটা গুড নিউজ হতে পারে, কারণ রিসেন্টলি ডাব্লিউডাব্লিউর ফর্মার রাইটার
ভিন্স রুসো ট্রিপল এইচকে নিয়ে একটা কমেন্ট করেছে। এবার প্রথমেই বলে রাখি, ভিন্স রুসো ডাব্লিউডাব্লিউইকে নিয়ে মাঝে মাঝেই অনেক কমেন্ট করে থাকে, এবার সেগুলো আমি চ্যানেলে ডিসকাস করি না, কারণ সেগুলোর কোনো মাথামুন্ডু হয় না। মানে অনেক কমেন্টই এমন করে থাকে যেগুলো জাস্ট মানে হাওয়ায় হাওয়ায় কমেন্ট করে। কিন্তু হ্যাঁ, ভিন্স রুসোর কথায় মাঝে মধ্যে সত্যিই অনেক কিছু বেরিয়ে আসে, যেহেতু ভিন্স রুসো ফর্মার, যেমন বললাম ডাব্লিউডাব্লিউ রাইটার ছিল, সে ডাব্লিউডাব্লিউ এর হয়ে অনেক স্টোরি লাইন লিখেছে মানে অতীতে। তো সেই কারণে ভিন্স রুসো ব্যাক স্টেজে অনেককেই চেনে, তার অনেক সোর্স আছে, তাই সে যদি কিছু কথা বলে থাকে এই ব্যাক স্টেজ পলিটিক্স নিয়ে বা ব্যাক স্টেজের কোনো বিষয়, তাহলে সেটায় একটা সত্যতা থাকতে পারে। পুরোপুরি সত্যি বলছে সেটা আমি বলছি না, কিন্তু হ্যাঁ, কিছু শতাংশ সত্যতা তার কথায় থাকতে পারে, আর সেই কারণেই আমি এই খবরটা তোমাদের দিচ্ছি। তো এই ডাব্লিউডাব্লিউ এর ফর্মার রাইটার ভিন্স রুসো ট্রিপল এইচকে নিয়ে বলেছে যে এখন ট্রিপল এইচকে নিয়ে ব্যাক স্টেজে যা মহল চলছে, আর ওই যে আমি তোমাদের বলেছিলাম না, ট্রিপল এইচ আর রোমান রিংসের মধ্যেও ব্যাক স্টেজে অনেক কন্ট্রোভার্সি চলছে পাওয়ার স্ট্রাগল নিয়ে, মানে অনেক ব্যাক স্টেজ পলিটিক্স এখন চলছে, যেখানে ট্রিপল এইচ নিজের পাওয়ারকে কাজে লাগাতে চাইছে, ওই দিক থেকে রোমান রিংস আর টিকেও তাদের পাওয়ারকে কাজে লাগাতে চাইছে, যেহেতু এখন দুজনের কাছে ক্রিয়েটিভ কন্ট্রোল আছে। মানে একজন হচ্ছে ডাব্লিউডাব্লিউ এর ক্রিয়েটিভ হেড, যে হচ্ছে ট্রিপল এইচ, আর একজন হচ্ছে এখন যার আন্ডারে ডাব্লিউডাব্লিউ আছে, যে হচ্ছে টিকেও আর টিকেওর বোর্ড মেম্বার্সরা, যার মধ্যে তার রকের নামও আছে ফাইনাল বস। আর যেহেতু রকের সাথে রোমান রিংসের সম্পর্ক ভালো, তাই আমরা বলতে পারি রোমান রিংসেরও কোথাও না কোথাও একটু পাওয়ার আছে এখন ডাব্লিউডাব্লিউতে। তো যাই হোক না কেন, ভিন্স রুসো ট্রিপল এইচকে নিয়ে যেটা বলেছে সেটা হচ্ছে এই যে ট্রিপল এইচকে নিয়ে এখন ব্যাক স্টেজে যা মহল হচ্ছে, বা ট্রিপল এইচ এই যে কিছু অদ্ভুত অদ্ভুত বুকিং ডিসিশন নিচ্ছে, যেটা হয়তো দর্শকদেরও অতটা ভালো লাগছে না। তো এই সব কিছু দেখে হয়তো ট্রিপল এইচের ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল না। আর 2027 শুরু হতে হতে, মানে 2027 জানুয়ারি মাস আসতে আসতে হয়তো এই মুহূর্তে ট্রিপল এইচ ডাব্লিউডাব্লিউতে যেই পজিশনে আছে সেই পজিশনে নাও থাকতে পারে অ্যাকর্ডিং টু ভিন্স রুসো। এবার যেমন বললাম, যেহেতু ভিন্স রুসো এর আগে ডাব্লিউডাব্লিউর ফর্মের রাইটার ছিল, তার ব্যাক স্টেজ পলিটিক্স সম্পর্কে অনেক ধারণা আছে, এমনকি তার ব্যাক স্টেজে অনেক সোর্সও আছে যারা কিনা তাকে খবর দিতে পারে। তো যদি আমরা তার কথা মেনে নিই, তাহলে ট্রিপল এইচকে নিয়ে এখন ব্যাক স্টেজেও মহল খুব খারাপ চলছে। আর রিসেন্টলি আরেকটা ঘটনাও ঘটেছিল, যারা এনএক্সটি দেখো তারা জানো যে এনএক্সটিতে এতদিন অন স্ক্রিন জেনারেল ম্যানেজার ছিল এভা রিং, যে এভা রিং হচ্ছে রকের মেয়ে। তো সেই এভা রিসেন্টলি এনএক্সটি জেনারেল ম্যানেজারের পদ থেকে পদত্যাগ করেছে, মানে সে অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউই থেকেই চলে গেছে। এবার এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলছে, মনে করা হচ্ছে যে তার যে গার্লফ্রেন্ড ছিল, এভা রিং এর গার্লফ্রেন্ড, তো তাকে নাকি ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে বের করে দিয়েছিল, যেটা এভার খুব একটা ভালো লাগেনি, আর সেই কারণে এভার ডাব্লিউডাব্লিউ ছেড়ে দিয়েছে। যদিও সে কোনো কন্ট্রোভার্সি সেইভাবে করেনি, কিন্তু সে জাস্ট ডাব্লিউডাব্লিউ থেকে চলে গেছে। এবার যেহেতু সে রকের মেয়ে ছিল, তাই এটা নিয়ে এমনি ব্যাক স্টেজে মহল একটু খারাপ হয়ে আছে। আর যেহেতু রকেরও ডাব্লিউডাব্লিউর ব্যাক স্টেজে যেমন বললাম একটা পাওয়ার আছে, তো তারাও চাইছে যে পুরো কন্ট্রোল ট্রিপল এইচকে না দিতে। এবার ওই দিক থেকে ট্রিপল এইচ ক্রিয়েটিভ কন্ট্রোলের হেড, তো সব কিছু মিলে এখন ব্যাক স্টেজে একটা মানে মহল বলা যায় খুব একটা ভালো নয়। আর যদি এরকমই চলতে থাকে, আর যদি সব কিছু ঠিকঠাক পথে না এগায় ট্রিপল এইচের জন্য, তাহলে হয়তো জানুয়ারি আসতে আসতে 2027 জানুয়ারি আসতে আসতে ট্রিপল এইচ এখন যেমন ক্রিয়েটিভ কন্ট্রোলের হেড আছে, সেই পদ থেকে তাকে নামিয়েও দেওয়া হতে পারে, বা তাকে হয়তো সেই পদটা ছেড়েও দিতে হতে পারে অ্যাকর্ডিং টু ভিন্স রুসো। এবার দেখা যাক সেটা হয় কি হয় না, কিন্তু এটা তো সত্যি যে হ্যাঁ, ব্যাক স্টেজে কিছু সমস্যা তো চলছে, যেটা আমরা এতদিন ধরে আলোচনা করেছি। আর তাছাড়াও ট্রিপল এইচ মাঝখানে এমন কিছু বুকিং ডিসিশন নেই যেটা দর্শকদেরও খুব একটা ভালো লাগছে না। তো দেখা যাক আলটিমেটলি কি হয়, কিন্তু ভিন্স রুসোর কথা শুনলে ট্রিপল এইচের ভবিষ্যৎ খুবই অন্ধকার হতে চলেছে ডাব্লিউডাব্লিউইতে। নেক্সট কথা বলা যাক নিকি বেলার। তো নিকি বেলার ব্রি বেলার রিসেন্টলি লোগান পলের ইম্পালসিভ পডকাস্টে এসেছিল। এবার সেইখানে নিকি বেলা এমন একটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যেটা নিয়ে আলোচনা চলছে ইন্টারনেটে, তাই আমি ভাবলাম তোমাদেরকেও সেটা বলি। আর আমি এই বিষয়ে আমার মতামত তো দেবই, কিন্তু তোমাদের মতামত কি সেটাও আমি তোমাদের থেকে জানতে চাই, তাই তোমরা কমেন্ট করে অবশ্যই বলো। আর এতক্ষণ যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাতে কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেলে এখনও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি তোমরা চাও যে আরও অনেকের কাছে পৌঁছাক, তাহলে ভিডিওটাকে হাইপ করতেও ভুলো না। যাই হোক না কেন, নিকি বেলার কথায় আসা যাক। তো নিকি বেলা একটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দিয়েছে ডাব্লিউডাব্লিউর ওমেন রস্টারকে নিয়ে। সে এটাও বলেছে যে হয়তো এটা একটা মানে আনপপুলার ওপিনিয়ন হতে পারে, সবাই হয়তো একমত নাও হতে পারে, এটা একটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট হতে পারে, কিন্তু তার যেটা মনে হয় সে সেটা বলেছে। তো নিকি বেলার মতে এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউর ওমেন্স ডিভিশন মেন্স ডিভিশনের থেকে সব ক্ষেত্রে বেটার, মানে মেন্স ডিভিশনের থেকে এখন ওমেন্স ডিভিশন ভালো কাজ করছে অ্যাকর্ডিং টু নিকি বেলা। এবার দেখো, এই কথাটা আমি বলছি, আমি নিকি বেলাকে কোনোভাবে খারাপ দেখাতে চাই না, তাই নিকি বেলার এই কথাটার পেছনে কারণটা কি সেটাও আমি তোমাদের ব্যাখ্যা করি। তো নিকি বেলা ব্যাখ্যা করে বলেছে এইটাই, যে যেমন এখন আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি গোল্ডবার্গ রিটায়ার হয়ে গেছে, জন সিনা রিসেন্টলি রিটায়ার হয়ে গেছে, এমনকি এজে স্টাইলসও রয়্যাল রাম্বলে রিটায়ার হয়ে গেছে। তো হ্যাঁ, ডাব্লিউডাব্লিউর এখন অনেক নতুন স্টার ক্রিয়েট করার প্রয়োজন, যেটা হয়তো ডাব্লিউডাব্লিউ এই মুহূর্তে করছে না। কিন্তু যখন লেজেন্ডরা রিটায়ার হয়ে যাচ্ছে মেন্স ডিভিশন থেকে, তখন মেন্স ডিভিশনে এই মুহূর্তে সেরকম পপুলার কোনো সুপারস্টার সেই অর্থে নেই, মানে দু একজন
মানুষজন ছেড়ে দিলে। তো সেই কারণে নিকি বেলার মনে হয়েছে যে এই মুহূর্তে মেন্স ডিভিশনের থেকে ওমেন্স ডিভিশন সব ক্ষেত্রে বেটার পারফর্ম করছে, সেটা স্টার পাওয়ার হোক বা ড্রয়িং ক্যাপাবিলিটি হোক। মানে তার মতে এখন মেন্স ডিভিশনের থেকে ওমেন্স ডিভিশনে সুপারস্টার বেশি তৈরি হয়ে আছে বা বেশি সুপারস্টাররা আছে, আর ওমেন্স ডিভিশন এখন রাজত্ব করছে। তো দেখো, এটা তো নিকি বেলার পার্সোনাল স্টেটমেন্ট। এবার এই বিষয়ে তোমাদের মতামত কি, তোমরা অবশ্যই বলো যে তোমরা নিকি বেলার সাথে একমত কি একমত না। কিন্তু আমি এই ক্ষেত্রে নিকি বেলার সাথে পুরোপুরি একমত হতে পারছি না। তার কারণ হচ্ছে, দেখো, যতই আমরা বলি যে ছেলে আর মেয়ে সমান, সবই ঠিক আছে, কিন্তু ডাব্লিউডাব্লিউইর ক্ষেত্রে এটা হয়তো কোথাও প্রযোজ্য নয়। কারণ আমরা জানি ডাব্লিউডাব্লিউইতে মেয়েদের ম্যাচের থেকে ছেলেদের ম্যাচ দেখতেই মানুষজন বেশি পছন্দ করে, সেখানে স্টার পাওয়ার থাকুক বা না থাকুক। আমি তোমাদের মধ্যে অনেকে কমেন্ট দেখেছি, যখন আমি ওমেন সেগমেন্ট বা ওমেনদের ম্যাচ দিই, মানে মেয়েদের ম্যাচ নিয়ে কথা বলি আর কি, তখন তোমরা বলো সেটা নিয়ে বেশি কথা না বলাই ভালো, কারণ তোমাদের সেখানে কোনো ইন্টারেস্ট নেই। আর তাছাড়াও আমি তোমাদের একটা প্রমাণ দেখাচ্ছি যে 2025 সালে আমরা ডাব্লিউডাব্লিউইর যতগুলো প্রিমিয়াম লাইভ ইভেন্ট দেখেছিলাম, তো সেই প্রিমিয়াম লাইভ ইভেন্টের যে রেটিংস, মানে নেটফ্লিক্সে কতজন সেই প্রিমিয়াম লাইভ ইভেন্টটা দেখেছিল। কারণ আমরা জানি যে ডাব্লিউডাব্লিউই তো আমেরিকায় তো যত প্রিমিয়াম লাইভ ইভেন্ট আছে, মানে সেগুলো, মানে যত প্রিমিয়াম লাইভ ইভেন্ট আসে আর কি, সেগুলো তো এখন বর্তমানে ESPN-এ আসে। তো তার আগেও ডাব্লিউডাব্লিউ অন্য প্ল্যাটফর্ম ছিল, কিন্তু ওভারঅল যে ওয়ার্ল্ড, সেখানে তো নেটফ্লিক্সেই সব কিছু দেখা যায় ডাব্লিউডাব্লিউইর। তো নেটফ্লিক্স তাদের একটা রেটিংস বের করেছিল কিছু, মানে 1 মাস আগে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি, তোমরা এখন স্ক্রিনে প্রত্যেকটা প্রিমিয়াম লাইভ ইভেন্টের রেটিং দেখতে পাচ্ছ, আমি প্রত্যেকটা আর বলছি না। সেখানে আমরা দেখতে পাচ্ছি সবথেকে বেশি রেটিং পেয়েছিল রয়্যাল রাম্বল 2025, আর সবথেকে কম রেটিং যেটা পেয়েছিল সেটা ছিল এভলিউশন 2, যেটা মানে পুরো অল ওমেন প্রিমিয়াম লাইভ ইভেন্ট ছিল, আর সেটার রেটিংস ছিল শুধুমাত্র 900K। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ওমেন্স ডিভিশনের ড্রয়িং পাওয়ার সেক্ষেত্রে কতটা। তো এইটা দেখো, এটা নিয়ে তর্ক করে কোনো লাভ নেই, কিন্তু এটাই সত্যি যে ডাব্লিউডাব্লিউইতে মেয়েদের ম্যাচ বা মেয়েদের সেগমেন্টের থেকে ছেলেদের ম্যাচ বা সেগমেন্ট দেখতেই মানে বেশিরভাগ অডিয়েন্স পছন্দ করে। হ্যাঁ, কিছুজন আছে যারা ওমেন্সদেরও সমান অধিকারের জন্য মানে লড়াই করে, এই করে সে করে, সেগুলো সব ঠিক আছে, কিন্তু যদি আমরা ওভারঅল পার্সেন্টেজের দিক থেকে বলি, তাহলে বেশিরভাগ মানুষ ডাব্লিউডাব্লিউই দেখে শুধুমাত্র ছেলেদের সেগমেন্ট আর ম্যাচ দেখার জন্যই। তো এটাই একটা কঠিন বাস্তব। এবার এটা হয়তো নিকি বেলা মানতে পারছে না, কিন্তু এই কারণে আমি নিকি বেলার কথার সাথে পুরোপুরি একমত হতে পারছি না। আমি এখনও মনে করি যে হ্যাঁ, এটা হয়তো সত্যি যে ডাব্লিউডাব্লিউ বর্তমানে নতুন কোনো স্টার বানাতে পারছে না মেন্স ডিভিশনে, কিন্তু তবু আমার মনে হয় যে ওমেন্স ডিভিশনের যা স্টার পাওয়ার, তার থেকে মেন্স ডিভিশনের স্টার পাওয়ার অনেক বেশি। এমনকি যদি আমরা ওমেন্স ডিভিশনকে কম্বাইনও করে ফেলি, তাহলে হয়তো আমি বলবো যে সিএম পাঙ্ক, কোডি রোডস, রোমান রিংস, এদের স্টার পাওয়ার এদের সবার তুলনায় অনেক অনেক বেশি। অনেকে মাঝখানে তুলনা করছিল যে রিয়া রিপ্লি নাকি ব্রক লেসনারের থেকে বেশি ড্র করে, কিন্তু যেমন আমি তোমাদের একটা স্ট্যাট দেখালাম, সেখান থেকে দেখা যাচ্ছে যে রিয়া রিপ্লি যেই ইভেন্টে ছিল, সেই ইভেন্টের রেটিং হচ্ছে 900K, আর ব্রক লেসনার যেমন সামার স্ল্যামে রিটার্ন করেছিল, সামার স্ল্যামের রিটার্নের পর বাকি রেটিংগুলো তোমরা দেখে নাও। তো এখান থেকেও প্রমাণ হচ্ছে যে অবশ্যই ব্রক লেসনার রিয়া রিপ্লির থেকে বেশি বড় ড্র। এটা তো কোনো মানে এটাই লজিক্যাল কথা, এর পরিবর্তে কোনো তর্ক হয় না। তো যাই হোক না কেন, আমি এই কারণে নিকি বেলার সাথে পুরোপুরি একমত হচ্ছি না, কিন্তু তোমাদের মতামত কি নিকি বেলার স্টেটমেন্টের উপর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। আর হ্যাঁ, যখন ড্রয়ের কথা আসছে, তখন তোমাদের আমি একটা বাসি খবর দিয়ে রাখি, যেটা একদিন বাসি হয়ে গেছে। সেটা হচ্ছে রোমান রিংস আর সিএম পাঙ্কের গত রাতে যে প্রোমো সেগমেন্টটা হয়েছিল, সেই সেগমেন্টের ক্লিপ সব কিছু মিলে ডাব্লিউডাব্লিউ তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যা যা আপলোড করেছিল, সব মিলে যদি গত মানে 15 ঘন্টায় সেটা টোটাল ভিউজ কাউন্ট করা হয়, তো সেটা 42 মিলিয়ন ভিউজও ছাপিয়ে গেছিলো। আর এটাও যেমন বললাম, এটা প্রায় একদিন আগের খবর। এতদিনে তো মানে আজকে এই সময় আস্তে আস্তে তো ভিউ আরও অনেক বেড়ে গেছে। আর তোমাদের এটা বিশ্বাস করার জন্য বেশি কিছু করতে হবে না। ডাব্লিউডাব্লিউ যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সেখানে যাও, সেখানে গিয়ে রিল সেকশনে চলে যাও, সেইখানে তোমরা দেখতে পাবে যে রোমান রিংস আর সিএম পাঙ্কে যে ছোটো ছোটো রিল ডাব্লিউডাব্লিউ কেটেছিল, সেইখানে ডাব্লিউডাব্লিউর ভিউ অন্যান্য রিলের তুলনায় বেশি। এমনকি সেইখানে যে পিন করা রিলটা আছে বা যে পিন করা আর কি ভিডিওটা আছে, সেটা হচ্ছে সেই সার্ভাইভার সিরিজ 2024-এর, হ্যাঁ সার্ভাইভার সিরিজ 2024 থেকে, যেখানে রোমান রিংস সিএম পাঙ্কে সেই কেজ থেকে বেরানো থেকে আটকে দিয়েছিল। তো সেই ভিডিওটায় তো 186 মিলিয়নের উপরে মানে ভিউজ পড়ে গেছে এতদিনে। তো এই হচ্ছে রোমান রিংস আর সিএম পাঙ্কের একা ড্রয়ের ক্ষমতা। তো সেখানে নিকি বেলার কথাটা কতটা গ্রাহ্য করা উচিত, এবার তোমরা আশা করি বুঝতেই পারছো। তো সেই কারণেই আমি নিকি বেলার কথার সাথে খুব একটা বেশি একমত হতে পারছি না এখানে। এবার ব্রক লেসনারের কথা যখন বললাম, তাহলে ব্রক লেসনার রাসেলমেনিয়াতে কি করতে পারে, বা রাসেলমেনিয়া 42-তে আমরা ব্রক লেসনারের অপোনেন্ট হিসেবে কাকে দেখতে পেতে পারি, সেটা নিয়ে একটু কথা বলা যাক।
তো এখনও অবধি যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউইর ব্যাক স্টেজে এই মুহূর্তে ব্রক লেসনার ভার্সেস ওবা ফেমির ম্যাচের দিকেই দেখা হচ্ছে বা সেই ম্যাচটাকেই লক করার কথা ভাবা হচ্ছে, যদিও এখনও এটা 100% কনফার্ম হয়নি। মানে এখন অবধি যে এই ম্যাচটাকে ডাব্লিউডাব্লিউ লক করে নিয়েছে সেরকম না, তারা অন্য ডিরেকশনের কথাও ভাবছে, কিন্তু সবথেকে বেশি পসিবিলিটি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্রক লেসনার ভার্সেস ওবা ফেমির ম্যাচেরই। এছাড়া আমরা রয়্যাল রাম্বলেও দেখেছিলাম যে ব্রক লেসনার আর ওবা ফেমির মধ্যে অনেকবার ফেস অফ হয়েছিল, তারা হয়তো দুজনের সাথে অতটা ফিজিক্যাল হয়নি, মাঝখানে ব্রক লেসনার ওবা ফেমিকে একটা সুপ্লেক্স আর একটা অ্যাটাক করেছিল, কিন্তু তবুও আমরা দেখেছিলাম যতটা ফিজিক্যাল হওয়া হয়তো প্রয়োজন ছিল ততটা ফিজিক্যাল তারা হয়নি। এমনকি ব্রক লেসনারই সে ছিল যে ওবা ফেমিকে রয়্যাল রাম্বল ম্যাচ থেকে এলিমিনেট করেছিল। তো যদি সব কিছু আমরা দেখি তাহলে হয়তো এটাই মনে করা হচ্ছে যে হ্যাঁ, রয়্যাল রাম্বলের এই মানে এলিমিনেশনের পর রাসেলমেনিয়াতে ব্রক লেসনার ভার্সেস ওবা ফেমির ম্যাচের সম্ভাবনাই সব থেকে বেশি। আর একটা ম্যাচ যেটার সম্ভাবনা দেখা যাচ্ছিল একটা সময় যে ব্রক লেসনারের গুন্থার, কিন্তু রয়্যাল রাম্বলে তো ব্রক লেসনারের গুন্থার সামনাসামনি আসেইনি, আর এখন দেখেও মনে হচ্ছে না যে গুন্থারের জন্য ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে এই মুহূর্তে প্ল্যান করছে বলে। তো তার জন্য এখনও অবধি যে রিপোর্ট আসছে আর যা দেখা যাচ্ছে রয়্যাল রাম্বল ম্যাচ থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এটাই যে এই বছরের রাসেলমেনিয়াতে যদি সব কিছু ঠিকঠাক থাকে আর ডাব্লিউডাব্লিউ যদি মনে করে থাকে এই মুহূর্তে ওবা ফেমি আর ব্রক লেসনারকে সামনাসামনি আনা দরকার বা উচিত, তাহলে আমরা রাসেলমেনিয়াতে ওবা ফেমি ভার্সেস ব্রক লেসনারের মধ্যে একটা 1-on-1 ম্যাচ দেখতে চলেছি। এবার তোমরা বলো তোমরা এই ম্যাচটার জন্য ইন্টারেস্টেড কি ইন্টারেস্টেড না। আর ফাইনালি কথা বলা যাক রোমান রেইন্স ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচের বা এই ম্যাচটা সম্পর্কে সিএম পাঙ্কের কি ওপিনিয়ন বা ওভারঅল রোমান রেইন্স সম্পর্কে সিএম পাঙ্কের কি ওপিনিয়ন সেটাতে। তো গতকাল একসাথে সিএম পাঙ্ক দুটো জায়গায় ইন্টারভিউ দিয়ে ফেলেছে, একটা হচ্ছে সে নো কন্টেস্ট রেসলিং বলে একটা পডকাস্টে এসেছিল সেখানে একটা ইন্টারভিউ দিয়েছে, আর একটা হচ্ছে সে প্যাট ম্যাকাফি শোতে উপস্থিত ছিল ভিয়া স্যাটেলাইট, তো সেখানেও সে একটা আর কি ইন্টারভিউ মতো দিয়েছে। তো সবার প্রথমে কথা বলা যাক যে প্যাট ম্যাকাফি শোতে এসে সিএম পাঙ্ক কী বলেছে। তো রোমান রেইন্সকে নিয়ে কী বলেছে সেটা নিয়ে তো কথা হবে, কিন্তু তার আগে একটা বোনাস আপডেট তোমাদের দিয়ে রাখি, আপডেট না মানে সিএম পাঙ্কের একটা ওপিনিয়ন তোমাদের দিয়ে রাখি, যেটা হচ্ছে যখন সিএম পাঙ্কের ডাব্লিউডাব্লিউ আনরিয়াল সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন সিএম পাঙ্ক বলেছে যে ডাব্লিউডাব্লিউ আনরিয়াল সিএম পাঙ্কের একটা দিকে ভালো লাগে, সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ আনরিয়ালে ডাব্লিউডাব্লিউ সুপারস্টারদের অরিজিনাল লাইফ সম্পর্কে অনেক কিছু দেখানো হয়। যে ডাব্লিউডাব্লিউতে আমরা তাদেরকে যেইভাবে দেখি সেটা তো তাদের ক্যারেক্টার, কিন্তু তারা অরিজিনাল লাইফে কেমন বা আসল জীবনে তারা কেমন, তাদের ক্যারেক্টার কেমন, তারা কিভাবে থাকে সেগুলো ডাব্লিউডাব্লিউ আনরিয়ালে দেখানো হয়, সেটা সিএম পাঙ্কের ভালো লাগে। কিন্তু যেটা সিএম পাঙ্কের ভালো লাগে না সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ আনরিয়ালে একটু বেশি ব্যাক স্টেজের সিক্রেট তুলে ধরা হয়, যে ব্যাক স্টেজে কীভাবে স্টোরি লাইন লেখা হয়, কী কী প্ল্যান থাকে, কারা স্টোরি লাইন লেখে, কীভাবে কাজ করা হয় সেগুলো। আর এই ব্যাপারটা সিএম পাঙ্ক খুব বড় ফ্যান না, কারণ সিএম পাঙ্ক মনে করে এইটাতে একটু কোম্পানি একটু বেশি এক্সপোজ হয়ে যাচ্ছে আর এটা হওয়া হয়তো উচিত না। শুধুমাত্র সিএম পাঙ্ক না, আমি তোমাদের বলে রাখি যে অনেকেই এটা মনে করে থাকে। আন্ডারটেকারও মাঝখানে বলেছিল যে আন্ডারটেকার এই ডাব্লিউডাব্লিউ আনরিয়ালকে একদমই পছন্দ করে না, কারণ আন্ডারটেকার মনে করে একজন ম্যাজিশিয়ান যদি তার ম্যাজিক কীভাবে হয় সেটাকেই রিভিল করে দেয় তাহলে তার ম্যাজিক দেখতে আর কোনো মজা আসে না, যেটা 100% সত্য কথা। আর ডাব্লিউডাব্লিউ আনরিয়ালও সেটাই করছে, মানে যারা ডাব্লিউডাব্লিউ নতুন দেখছে তারা তো জানে না যে ডাব্লিউডাব্লিউ কীভাবে কাজ করে, কিন্তু তারা যদি একবার মানে আনরিয়াল দেখে নেয় নেটফ্লিক্সে তারপর তারা বলবে যে আমরা কেনই বা ডাব্লিউডাব্লিউ দেখতে যাবো, সবই তো সাজানো নাটক। তো সেই কারণে আমারও মনে হয় যে ডাব্লিউডাব্লিউ আনরিয়াল খুব একটা ভালো কাজ করছে না। এছাড়া আমাদের ট্রাইবাল চিফ রোমান রেইন্স, তাকেও আমরা ডাব্লিউডাব্লিউ আনরিয়ালে দেখতে পাই না একটাই কারণে, কারণ রোমান রেইন্স এই জিনিসটাকে একদমই পছন্দ করে না। আর যেমন বললাম যেহেতু রোমান রেইন্সের একটা পাওয়ার আছে তাই রোমান রেইন্স এই আনরিয়ালের পার্টও হতে চায় না। হ্যাঁ, মাঝখানে যদি তারা রোমান রেইন্সের দু একটা ফুটেজ আর দিয়ে দেয় সেটা তারা দিতেই পারে, কিন্তু ওভারঅল রোমান রেইন্সের কোনো ইন্টারভিউ বা পুরো রোমান রেইন্সকে ফিচার কোনো এপিসোড আমরা আনরিয়ালে দেখতে পাইনি। তার প্রধান কারণ হচ্ছে এটাই যে ডাব্লিউডাব্লিউতে মানে ডাব্লিউডাব্লিউ আনরিয়াল যেটা করছে বা যে কনসেপ্টে চলছে এই কনসেপ্টটা রোমান রেইন্সের একদমই পছন্দ না। আর রোমান রেইন্স ডাব্লিউডাব্লিউতে কোনো কেফে ব্রেক করতে সেইভাবে চায় না, বা তার স্টোরি লাইন কীভাবে লেখা হচ্ছে সেই রহস্যের উদ্ঘাটন করাতে বা উন্মোচন করাতে রোমান রেইন্স একদমই ইন্টারেস্টেড নয়। আর সেই কারণে আমরা রোমান রেইন্সকে ডাব্লিউডাব্লিউ আনরিয়ালে দেখতে পাই না। এবার এগুলো তো গেল ডাব্লিউডাব্লিউ সুপারস্টারদের ওপিনিয়ন। আর পল হেমন তো মাঝখানে মানে আনরিয়ালের শুরুতেই বলে দিয়েছিল যে পল হেমন নিজেও এই কনসেপ্টের খুব একটা বড় ফ্যান নয়। তো যাই হোক না কেন, এই তো গেল ডাব্লিউডাব্লিউ সুপারস্টারদের ওপিনিয়ন। এবার আমি আমার ওপিনিয়ন দিই যে আমিও এই আনরিয়ালটা প্রথমে ভেবেছিলাম একটা সিরিজ করে তোমাদের দেখাবো। আমিও আনরিয়ালের ফার্স্ট এপিসোড নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম চ্যানেলে, আর আমি সেখানে একটা লাইক এম রেখেছিলাম, সেটা তো কমপ্লিট হয়নি, সেটা অন্য ব্যাপার। কিন্তু তারপরে আমি বলেছিলাম যে পরের এপিসোডগুলোর ভিডিও তোমাদের কাছে আসবে, কিন্তু সেগুলো আমি আর বানাইনি, কারণ আমারও মনে হয়েছে যে এটা ঠিক না। কারণ ডাব্লিউডাব্লিউ আনরিয়ালে যেটা হচ্ছে না সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউর পুরো
মানে সিক্রেটকেই এক্সপোজ করে দিচ্ছে। এর ফলে কী হবে, যারা ডাব্লিউডাব্লিউ অনেকদিন ধরে দেখে আসছে তাদের কথা তো ঠিক আছে, তারা এখন ডাব্লিউডাব্লিউ দেখবে, কিন্তু যারা নতুন ভিউয়ার বা যারা জানেন না যে ডাব্লিউডাব্লিউ কীভাবে অ্যাকচুয়ালি ওয়ার্ক করে বা ডাব্লিউডাব্লিউর ব্যাকস্টেজে কীভাবে কাজ হয়, তারা একবার যদি জেনে যায় না যে অ্যাকচুয়ালি এগুলো এইভাবে কোরিওগ্রাফ করা হয় বা এইভাবে স্টোরি লাইন লেখা হয়, এইভাবে প্ল্যান করা হয় সব কিছু, তারপর তাদের আর সেইভাবে ডাব্লিউডাব্লিউ দেখে কোনো মজা আসবে না বা কোনো ইন্টারেস্ট থাকবে না। তো সেই কারণে আমিও ভেবেছি যে আমারও চ্যানেলে যারা যারা আর কি নতুন ডাব্লিউডাব্লিউ ভিউয়ার, যারা কিনা ডাব্লিউডাব্লিউ নতুন দেখছে বা দেখা শুরু করেছে বা ডাব্লিউডাব্লিউর মজা নিচ্ছে, আমি তাদের মজা খারাপ করতে চাই না। এই কারণেই আমিও ডাব্লিউডাব্লিউ আনরিয়েলের সিরিজটাকে বন্ধ করে দিয়েছি। তাই যারা কমেন্ট করে যে আনরিয়েলের আর কোনো সিরিজ আসবে কিনা, আমি বলে দিচ্ছি আমার চ্যানেলে অন্তত আর আসবে না। হ্যাঁ, আনরিয়েলের সিজন 1 শেষ হয়ে গেছে, সিজন 2ও রিলিজ হয়ে গেছে, এমনকি সামনে তো সিজন 3ও আসতে চলেছে, কিন্তু আমি আমার চ্যানেলে ডাব্লিউডাব্লিউ আনরিয়েলকে নিয়ে আর কোনো কথা বলবো না, যদি না তাতে অনেক বড় কিছু এক্সপোজ হয়ে যায় বা সেটা নিয়ে কথা বলার মতো কিছু থাকে। তো আমি সেটা তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিলাম। যাই হোক না কেন, এবার সিএম পাঙ্কের আরেকটা কথায় আসা যাক, যেটাও সে প্যাট ম্যাকাফি শো থেকে বলেছে। সেটা হচ্ছে সিএম পাঙ্ককে যখন জিজ্ঞাসা করা হয় যে রোমান রিংসের এই প্রোমোটা তার কেমন লেগেছে, তখন সিএম পাঙ্ক বলেছে যে রোমান রিংসের প্রোমোটা তো তার দারুণ লেগেছে। আর সিএম পাঙ্ক এটাও বলেছে যে রোমান রিংস এত দারুণ একটা প্রোমো কাট করতে পেরেছে এই কারণেই যেহেতু তার সামনে সিএম পাঙ্ক ছিল। এখানে সিএম পাঙ্ক নিজেরই ক্রেডিট নিয়েছে। এবার আমার এই বিষয়ে ওপিনিয়ন কি, আমি বলবো দেখো, সিএম পাঙ্ক হয়তো খুব একটা ভুল বলেনি, কারণ আমরা সবাই জানি যে সিএম পাঙ্কের মাইক স্কিল কতটা ভালো। এবার সত্যিই যদি সিএম পাঙ্কের মতো কোনো সুপারস্টার তোমার সামনে দাঁড়িয়ে থাকে, তখন তুমি নিজে থেকেও চাইবে যে তোমার মাইক স্কিলকে আরও অন্য লেভেলে নিয়ে যেতে। আর আমরা এমনিও দেখেছিলাম যে রোমান রিংস জবের থেকে ট্রাইবেল চিফ হয়েছে, তার তো মাইক গেম আরও অনেক ইনক্রিজ হয়ে গেছে, সে তো মাইকে আরও বেশি ভালো হয়ে গেছে আগের তুলনায়। আর যখন সে জানতো যে তার সামনে সিএম পাঙ্ক দাঁড়িয়ে আছে, সিএম পাঙ্ক তো মাইকে যাকে তাকে অপমান করে দিতে পারে, তাই তার প্রতিরোধে বা তার বিপক্ষে উত্তর দেওয়ার জন্য রোমান রিংসকেও সেইভাবে প্রিপেয়ার হয়ে আসতে হয়েছিল। আমি বলবো রোমান রিংস সেটাই 100% ডেলিভার করেছে। বলা যেতে পারে এই সেগমেন্টটায় তো রোমান রিংস সিএম পাঙ্ককে হারিয়েও দিয়েছে। তো হ্যাঁ, বলা যেতে পারে হয়তো সিএম পাঙ্ক ছিল বলে রোমান রিংস এত ভালো ডেলিভার করতে পেরেছে, কিন্তু তাতে পুরো ক্রেডিট সিএম পাঙ্ক নিয়ে নিচ্ছে, এটা আমি মানতে চাই না, বা সেটা সিএম পাঙ্কের ওপিনিয়ন হতেই পারে। যাই হোক না কেন, আর একটা বিষয় যেটা বলেছে, যেটা ওই নো কন্টেস্ট রেসলিংয়ে এসে সিএম পাঙ্ক বলেছিল, সেটা হচ্ছে তাকে যখন রোমান রিংসের সিএম পাঙ্কের এই রেসলমেনিয়া মেইন ইভেন্টের কথা জিজ্ঞাসা করা হয়, তখন সিএম পাঙ্ক বলে যে এই যে রোমান রিংস আর তার ম্যাচ হতে চলেছে রেসলমেনিয়ার মেইন ইভেন্টে, এইটা একটা ডি সাইজ কন্টেস্ট হতে চলেছে। পাতি বাংলা ভাষায় বললে কাঠটা কতটা বড় সেটা দেখার কন্টেস্ট হতে চলেছে। এবার এখানে কিসের কথা বলা হচ্ছে, যারা বুদ্ধিমান তারা বুঝে গেছে, আমি এটাকে এক্সপ্লেন করতে চাই না। কিন্তু হ্যাঁ, সিএম পাঙ্কের ভাষায় এই ম্যাচটাকে সিএম পাঙ্ক এইভাবেই দেখছে যে কাঠটা কতটা বড় সেটা দেখা হবে রেসলমেনিয়ার মেইন ইভেন্টে। এবার এটা তো সিএম পাঙ্কের ওপিনিয়ন। এবার এই বিষয়ে রোমান রিংস ভবিষ্যতে কোনো ওপিনিয়ন দেয় কিনা বা তাদের কোনো প্রোমোতে এই বিষয়টাকে উল্লেখ করা হয় কিনা, সেটা দেখা মজাদার বিষয় হবে। তো যাই হোক, আজকের ভিডিওর জন্য এই অবধিই ছিল খবর। এবার তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে সব বিষয়ে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে যেমন বললাম, ভিডিওটাকে একটা লাইক করে দিও, হাইপ করে দিও ভিডিওটাকে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বাকি তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।